বসায় দেওয়ার পরে সেখান থেকে ইলেকট্রিক শক দেয়। তখন তো আমরা চিল্লাচিল্লি করি, লাফালাফি করি। এই বর্ণনা করতে গেলে আমরা নিজেরাই শিহরে উঠি। বিএনপি পরিবারগুলোকে একদম শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমাদের জীবনের প্রতিটা মানুষের, আমরা যারা রাজনীতি করি, আমরা এই জুলাই আগস্টে যারা বিশেষ করে গ্রেপ্তার অনেকবারই হয়েছি, কিন্তু জুলাই আগস্টে যারা আবার গ্রেপ্তার হয়েছি তাদের এই বর্ণনা করতে গেলে আমরা নিজেরাই শিহরে উঠি এবং খুবই কষ্টদায়ক। তো আমি একটু পিছনের দিকে যাই। আপনি জানেন যত ৮-এর নির্বাচনের পরে যখন ফেসিবাদী হাসিনা এই দেশের ক্ষমতা আবার গ্রহণ করে জোর করে, তারপর থেকে কিন্তু বিএনপি পরিবার সহ সারা বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী যারা আছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না, সকলকেই কিন্তু এই ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। ভারতে আমি গ্রেপ্তার হয়েছি। সেখানে আমি সহ মহাসচিব সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস সহ তখন আমরা সবাই কিন্তু গ্রেপ্তার হয়েছিলাম, আপনার মনে থাকার কথা। তখন সবাই ৪ মাস ৫ মাসের মধ্যে বের হয়ে গেছে, কিন্তু আমি বের হয়েছিলাম হলো ৮ মাস পরে। কেন আমি ১ মাস পরে বের হলাম? তখন হলো যে সাহারা খাতুন ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী, আর আমি যেহেতু উত্তরা রাজনীতির সাথে সম্পৃক্ত, লোকাল এরিয়া আমার উত্তরা, সেখানে আমি নমিনেশন চাই, বিএনপি থেকে নির্বাচন করতে চাই বা নির্বাচন করি। দ্যাটস ওয়াই আমাকে সেখানে অনেক নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে। আমাদের এই যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। ৬০ লক্ষাধিক লোক আমাদের মামলায় জর্জরিত। আমার নিজের নামে ৩২৯টি মামলা আছে, ২টি মামলা আমার সাজা হয়েছে। তো আমি কিন্তু ২৩-এর মার্চ মাসের ৮ তারিখে গ্রেপ্তার হয়েছি আমি, এবং ২৪-এর মার্চ মাসের ৪ তারিখে আমি বের হয়েছি। আবার ১ বছর, পাক্কা ১ বছর জেল খেটে আমি বেরোলাম। পরবর্তীতে আন্দোলন শুরু হলো। স্বাভাবিক কারণে একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিটি আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত, প্রতিটি আন্দোলনের সাথে আমি জড়িত। তো বিশেষ করে 88 থেকে আমি রাজনীতি শুরু করি। তার পরবর্তীতে হাসিনা বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে বা যখন আমরা সরকারে ছিলাম, সরকারে উন্নয়নের ক্ষেত্রে যতটুকু কর্মকাণ্ড হয়েছে প্রতিটির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। 96-ও আমি জেল খেটেছি। তো যাই হোক, তো দেখেন আমি সেই মার্চ মাসের ৪ তারিখে বেরিয়েছি ২৪-এর। তারপর আবার যখন জুলাই আগস্টে যে আন্দোলনটা শুরু হলো, আমি জুলাই ১ তারিখ থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত হলাম এবং ব্যাপকভাবে উত্তরায় কী ধরনের আন্দোলন হয়েছে সেটা আপনি জানেন। বিশেষ করে আমাদের আজমপুরে এলাকাটায়, বিএনএস সেন্টার এই এলাকায় আমাদের সেখানে ছাত্রছাত্রীরা, সাধারণ কর্মীরা, বিএনপি সহ অর্থাৎ সমস্ত এনটি আওয়ামী লীগ যারা রাজনীতিতে সম্পৃক্ত সবাই কিন্তু সেই আন্দোলনের শরিক ছিলেন, এবং সেখানে আমাদের ৯২ জন মানুষ মৃত্যুবরণ করেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে, এখনও আহতরা চিকিৎসাধীন আছে। তো যখন আন্দোলন শুরু হলো আপনার ২২ তারিখ, ২২শে জুলাই আমি আবার গ্রেপ্তার হয়েছি। আমার মাত্র কিছুদিন আগে বের হয়েছি, ২২শে জুলাই আবার গ্রেপ্তার হয়েছি। ২২শে জুলাই গ্রেপ্তার হওয়ার পরে আমাকে নিয়ে গিয়েছে এই ডিবি অফিসে। ডিবি অফিসে গিয়ে সেখানে হারুন সাহেব, তৎকালীন ডিবি চিফ, সে আমাদের সাথে প্রথমত যখনই আমাদের সাথে দেখা হলো, যখনই আমাদের লেভেলে যে কোনো ধরনের কর্মীরা গ্রেপ্তার হয় তাদের সাথে সে দেখা করে এবং আমাদেরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা ছিল একটু ভিন্ন টাইপের। ধরেন আমি রুমে আছি, আমাকে সেখানে নিয়ে রাখছে, আমি রুমে আছি, এসে প্রথম পিছনে হাত বেঁধে দিব, হাত বেঁধে দিয়ে গামছা দিয়ে চোখ বাঁধবে, চোখ বেঁধে উপরে আবার একটা জম টুপি পরাবে, যেটাকে আমরা জম টুপি বলি, সেই জম টুপি পরাবে। সেই জম টুপি পরায় কীভাবে কী করে আমাদের দুইজন দুই দিকে ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে আমরা কিছুই জানি না। সেখানে নিয়ে দেখা গেলো আমাদের একটা জায়গায় দাঁড় করায় দেখা গেলো আপনার চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ভিতরে কী পরিমাণ ভীতিকর কাজ করে, এবং আপনি কিন্তু জানতেছেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোথায় আপনাকে দাঁড় করিয়ে রেখেছে। এই যে অবস্থা, এটা কিন্তু শুধু আমার একার ক্ষেত্রে হয়নি, তৎকালীন সময়ে যারা গ্রেপ্তার হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো আমাকে যখন প্রথম দিন এরকম নিয়ে যায়, আমাকে যখন ২২ তারিখে রাত্রে আমি গ্রেপ্তার হয়েছি, ২৩ তারিখে যখন আমাকে এভাবে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি শুধু আওয়াজ শুনতেছি, কিন্তু আমি তো গলা বুঝতেছি না কে কথা বলতেছে, কে কী করতেছেন, সেরকম আমি কোনো গলা বুঝতেছি না। কিছুক্ষণ পরে দেখা গেল যে লাঠি দিয়ে পিঠের ভিতরে খুব জোরে বাড়ি মারলো। তারপরে হয়তো দেখা গেল যে আমাকে এসে দুটো চর মারলো ওর ভিতরেই। তারপরে দেখা গেল আবার আমার পিছনে হাত বাঁধা, সেখানে হাতের যে হাত করা লাগানো সেখানে বাড়ি মারতেছে, এইভাবে করে চলতেছে। তো হঠাৎ করে দেখা গেলো যে আপনার বলল যে আপনি বসেন। তো আমি কোথায় বসবো, আমি তো আর জানতেছি না আমি কোথায় বসবো। তো আমাদেরকে দেখা গেলো যে একটা চেয়ারে বসায় দেওয়ার পরে সেখান থেকে ইলেকট্রিক শক দেয়। তখন তো আমরা চিল্লাচিল্লি করি, লাফালাফি করি, যেভাবে করি। পাশাপাশি
কিছুক্ষণ পরে দেখা গেল আবার হাত উপরের দিকে দিয়ে কিসের সাথে হ্যাং করাই দিল আমরা জানি না, আমাদের বডিটা পুরো হ্যাং করাই দিল। হ্যাং করে দিয়ে সেখানে আমাদের ব্যাক সাইডে পায়ের ভিতরে নির্যাতন নিপীড়ন করলো। এইভাবে কিন্তু আপনি দেখেন, আমি বারবার বলছি যে সেখানে কিন্তু আমি একা না, সেখানে আমাদের বিএনপি যে সমস্ত নেতৃবৃন্দ ছিল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠনে যারাই ছিল, যেই গ্রেপ্তার হয়েছে বিশেষ করে জুলাই আগস্টে, তাদের নসিবে এরকম নির্যাতন নিপীড়ন ছিল, তাদের কপালে এরকম নির্যাতন নিপীড়ন ছিল। এবং যা ইচ্ছা তাই বকাঝকা করতো, মানে এত আজে বাজে সব বকাঝকা করতো। এবং অনেস্টলি বলি, আমাকে বকা দেয় দেখ, সেটা আমি কোনো মাইন্ড করবো না বা করি না, কিন্তু আমাদের নেতা নেত্রীকে নিয়েও বকাঝকা করতো যে তোরা তমুকের কথায় চলো, সমুকে এভাবে বলে, সমুকে এভাবে বলে। সেই আপনি দেখবেন যে আমি যখন গ্রেপ্তার হই তখন ডিবির হারুন মিডিয়াতে প্রতিদিন কথা বলেছে, আমার হোয়াটসঅ্যাপে আছে, এখন আমার সাথেও আছে, আমি আপনাকে দিয়ে যাব। ডিবির হারুন কি বলছে, ডিবির হারুন যেই কথাগুলো বলেছে, আপনি যদি খালি জাস্ট কথাগুলো শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সহ আমাদের যারা গ্রেপ্তার হয়েছি তাদের নির্যাতনের পরিমাণটা কী পরিমাণে ছিল, কী অবস্থায় ছিল। তো যাই হোক, প্রথমবার 5 দিন এভাবে রিমান্ড খাটলাম, খাটার পরে আমাকে জেলে পাঠালো, কোর্টে পাঠালো, কোর্ট থেকে আবার নিয়ে আসলো রিমান্ডে। তো আমাকে প্রথম 2 দিন কিন্তু আমাকে দেয়নি, কোর্টে দেয়নি। এখানে ধরেন আমাকে যখন গ্রেপ্তার করেছে, আমার সাথে যে 2 জন মানুষ ছিল তাদের সহায় গ্রেপ্তার করেছে। স্বাভাবিক কারণে আমাদের পরিবারে একটা উৎকণ্ঠা ছিল যে কোথায় নিয়ে গেলো, কে নিয়ে গেলো, আসলে কি গ্রেপ্তার হলো বা অন্য কিছু হলো, আমাদের গুমের মতো করে রেখেছিল। পরে 2 দিন পরে আমাদের কোর্টে পাঠালো, কোর্টে পাঠানোর 5 দিনের রিমান্ড আনলো, রিমান্ডে আনার পরে আবার 5 দিন শেষ হলো, আবার 5 দিন রিমান্ডে আনলো। তো এইভাবে করে আমাদের রিমান্ড জীবন কেটেছে। এবং নির্যাতন নিপীড়নের কথা যেভাবে বললাম, সবাইকে সেভাবে নির্যাতন করেছে। আমাকে কোর্টে পাঠিয়েছে 3 তারিখ। 3 তারিখ যখন কোর্টে পাঠায় তখন তো আন্দোলন চলতেছে, আন্দোলন আছে। আমাদের যে গাড়ি করে নিয়েছে, আমাদেরকে ব্যাপক নিরাপত্তা দিয়ে কোর্টে নিয়ে গেছে এবং সেখান থেকে আমাদের রাত্রে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। তো আমরা জেলখানায় থেকেও সেভাবে উৎকণ্ঠায় ছিলাম যে কখন কি হয়, আমাদের বাইরে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করতেছি, কোনো খোঁজখবর আমরা কিন্তু সেখানে পাচ্ছিলাম না। তো এই হলো আমাদের নির্যাতন নিপীড়নের কথা। দেখেন, আমরা রাজনীতি করি, আমি যদি জেলখানায় থাকি, আমি যদি নির্যাতন নিপীড়নের শিকার হই, সেটা আমরা কোনো কিছু মনে করব না বা করি না, কারণ আমরা ফেসিবাদের আমলে রাজনীতি করি। আমরা বুঝতে হবে যে শেখ হাসিনা আমাদের নির্যাতন নিপীড়নের ব্যাপারটা কোন জায়গায় নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো যে আমার বাসা বা আমাদের বাসা, আমাদের বলতে অন্যান্য রাজনীতিবিদ বাসার কেউ কিন্তু শান্তিতে থাকতে পারেনি। আপনার একটা বাসায় যদি রাত্রে 3 বার পুলিশ যায়, রাতে 12টা একবার গেল, 3টা একবার গেল, ভোর 6টা একবার গেল, তা সে অবস্থা কী থাকে। এবং তৎকালীন সময়ে আমাদের প্রতিটি রাজনীতিক কর্মীর বাসায়, কোনো বাসায় কিন্তু কোনো রকম ছেলে মানুষ থাকতো না, হয়তো মহিলারা থাকতো। যেমন আমার 2টা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, আর আমার ওয়াইফ থাকতো। আমার বাড়ির কাজের লোকরা রেগুলার ওরা জেল খেটেছে, আমাদের ড্রাইভার জেল খেটেছে। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকতে পারতো না। আপনাকে ছোট্ট একটা কথা বলি, আমার ওয়াইফ এক সময় এরকম বলতেছিল ফোনে, যে কাউকে বলতেছিল যে আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই, ছেলে মানুষ থাকলেই পুলিশ এসে ধরে নিয়ে যায়। আমার 5 বৎসরের একটা বাইস্তা ছিল, সে আমার বাইস্তা আমার ওয়াইফকে বলতেছে, বড় মা আমি তো ছেলে মানুষ, আমাকে ধরে নিয়ে যাবে, আমি কি থাকবো না বাসায় থাকবো না। এরকম হইলো আমাদের অবস্থা ছিল। তো আমরা সেই নির্যাতন নিপীড়নের কথা কোনোদিনও বলবো না, যে ফেসিবাদী হাসিনা আমাদের যে নির্যাতন নিপীড়ন করেছে, তৎকালীন পুলিশ বাহিনী আমাদের যে নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপি পরিবারগুলোকে একদম শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে নির্যাতন করে। তা আমরা সেই জায়গার থেকে উত্তরণ আমাদের হয়েছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘদিন আন্দোলনরত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, দেশের মানুষকে একটি ছাতার তলে নিয়ে এসেছে যে না, আমাদের আন্দোলন করতে হবে, আন্দোলনের বিকল্প নেই। পরবর্তীতে যখন এই বৈষম্য বিরোধী বা এই ছাত্ররা যখন আন্দোলনে আসলো, ছাত্র জনতা যখন আন্দোলনে আসলো, তখন তাদের সাথে তিনি সমন্বয় করে আমাদের যে আন্দোলনের যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু সেই কারণে কিন্তু আমরা ইনশাআল্লাহ সেখানে সফল হয়েছি। ফেসিবাদের পতন হয়েছে, ফেসিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তো আমি তার কৃতিত্ব দিব আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। তা আমি বিশ্বাস করি আগামী দিনও জাতিকে যিনি যেভাবে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে সফল হয়েছেন, আগামী দিনও ইনশাআল্লাহ জাতিকে ঐক্যবদ্ধ করে এই দেশটাকে গড়ার জন্য তিনি সফল হবেন। এবং আমাদের মূল টার্গেট কিন্তু ছিল ভোটাধিকার এবং গণতন্ত্র। আমরা আপাতত দৃষ্টিতে সেই জায়গাটা আমরা সফল হয়েছি। আমরা তখনই সফল হব, আমরা প্রাথমিক ধাপ বিজয়ী হয়েছি, আমরা তখনই সফল হব যখন এদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে। জনগণ ভোটাধিকার ফেরত পাবে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা করার দায়িত্ব দিবে এবং দেশের গণতন্ত্র পতাকা পথ করে উঠবে। এই গণতন্ত্রের পতাকা নিয়ে আর কেউ কোনো টানা হেঁচড়া করবে না। যে যার অবস্থান থেকে যেই দলই করুক, তার অবস্থান থেকে
স্বাধীনভাবে তারা এই দেশের রাজনীতিটা পরিচালিত করতে পারবে, নিজের দলের রাজনীতি করতে পারবে, দেশের রাজনীতি করতে পারবে, জনগণের জন্য রাজনীতি করতে পারবে। আমাদের ছিল সেটাই আন্দোলন, এবং আমি বিশ্বাস করি সেটা আমরা সফলতার খুব দ্বার প্রান্তে এসেছি। আমি আপনাকে বললাম যে আমাদের ক্ষেত্রে তো নির্যাতনের ব্যাপারটা তো আমি আপনাকে বললাম যে আমাদের মতো কর্মীদেরকে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমি তো যে কথাগুলো বললাম, আমাদের শারীরিকভাবে গায়ে হাত দিয়েছে, লাঠি পিটা করেছে, ইলেকট্রিক শর্ট দিয়েছে, এবং আমাদের কিন্তু খাবার দাবারটা ঠিকমতো দেয়নি। আমরা যতদিন সেখানে ছিলাম খাওয়া দাওয়া ঠিকমতো, এবং অকথ্য ভাষায় বকাঝকা করতো। অকথ্য ভাষায় মানে যেটা আমাদের দেশে আমরা বলি যে ওই যে বস্তির মানুষরা এত অকথ্য ভাষায় বকাঝকা কাউকে করে না, আমাদেরকে যেভাবে বকাঝকা করতো এবং আমাদের নেতা নেত্রীদেরকে নিয়ে যে আজে বাজে কথা বলতো, ওইগুলো যদি আপনি শোনেন, কারণ আপনি তো একটা দল করেন, একটা দলের আদর্শকে ভালোবাসেন এবং সেই দলের নেতাকে ভালোবাসেন। আমাদের সমস্ত আবেগ অনুমতি তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, আমাদের পার্টির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার উপরে আমাদের আবেগ অনুভূতি, আমাদের সেই আবেগ অনুভূতির জায়গায় তারা আঘাত করতো এবং সেই আবেগ অনুভূতির জায়গাটা নিয়ে তারা আজে বাজে কথা বলতো। তা কাজেই আমরা শারীরিক নির্যাতনের চেয়ে আমাদের মানসিক নির্যাতনটা তারা অনেক বেশি করতো, যার কারণে কিন্তু আমরা বেশি কষ্ট পেয়েছি। আমার শরীরে মাইরের দাগ আছে, আমার শরীরে লাঠি পিটার দাগ আছে, সেই দাগ হয়তো শুকিয়ে যাবে, কিন্তু আমাদের আবেগের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলতো তারা, সেই কথাটা আমাদের কখনো শুকাবে না, সেই কথাটা আমাদের যাওয়ার না। কারণ আমরা আমাদের নেত্রীকে ভালোবাসি, আমরা আমাদের নেতাকে ভালোবাসি, আমাদের এই রাষ্ট্র বিনির্মাণে যিনি সর্বোচ্চ কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসি। তাদেরকে নিয়ে যখন কথা বলে তখন তো আমাদের মনে হয় যে আমাদের হয়তো কিছু করা উচিত, তা না হলে মরণই আমাদের শ্রেয়। আমাদের সেই ক্ষত জায়গাগুলো আমাদের কখনো শুকাবে না। যারা এই কাজগুলো করেছে এই দেশেরই মানুষ, অথচ আওয়ামী লীগের প্ররোচনায় পড়ে এই পুলিশ বাহিনীর কিছু কিছু কর্মকর্তা আমাদের সাথে আচরণ করেছে।